আজকের এই রাজনৈতিক আড্ডা চলুন শুরু করা যাক, কিন্তু তার মাঝে একটুখানি খেলার মাঠ দিয়ে শুরু করব। ক্রিকেটের মাঠে সাধারণত রিজার্ভ বেঞ্চে থাকা কোনো প্লেয়ারকে আগে কিন্তু দেখে নেওয়া হয়, দীর্ঘদিন ধরে দেখে নেওয়া হয় এবং তারপরে তাকে কিন্তু মাঠে নামানো হয়। সেই রকমই রাজনৈতিক ময়দানে রিজার্ভ বেঞ্চে থাকার প্লেয়ার ছিলেন শর্বরী মুখার্জি। আমি কেন এই কথাটা বলছি, দীর্ঘদিন ধরে বিজেপিতে জয়েন করে দক্ষিণ চব্বিশ পরগনার পথ ঘাট তিনি কিন্তু একেবারে অলিগলি তিনি কিন্তু সরজমিনে দেখেছেন, মানুষের কথা বুঝেছেন। তারপরে সেই রাজনৈতিক দল একদম নির্ভরযোগ্য প্লেয়ারকে যাদবপুরের মতো খুব ইম্পর্টেন্ট বিধানসভা কেন্দ্রে নামিয়ে দিল। টিম জিতলো, প্লেয়ার ব্যাটে রান করলো এবং এই মুহূর্তে সেই উইনিং টিমের উইনিং প্লেয়ার আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিধানসভার নতুন বিধায়িকা, আপনি যাই বলুন না কেন, শর্বরী মুখার্জি। শর্বরীদিকে দিশাশক্তি নিউজ থেকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম দিদি, আমি তুমি বলেই সম্বোধন করছি। দীর্ঘদিন ধরে তুমি দক্ষিণ চব্বিশ পরগনার পথঘাট দেখেছো, তারপরে মাঠে নামা, ব্যাটে রান করা এবং যাদবপুর, যদি ভুল না বলি, যাদবপুর সেই বিধানসভা যেখানে কিন্তু মানুষ পরিবর্তনের পক্ষে দীর্ঘদিন ধরে তারা সওয়াল করেছেন, তারা ভোটে জয়যুক্ত করেছেন, ইতিহাস তো তাই বলছে। এবারে তোমার জয়কে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? না, আসলে যখন যাদবপুরের নাম ঘোষণা হলো তখন আমি একটা জিনিস বুঝলাম যে আমার রাজ্যের সভাপতি সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি তো আমাকে আমার যেদিন জয়েনিং সেদিন থেকে জানেন, এবং যে মানুষটি আমার হাতে পতাকা তুলে দিয়েছিলেন শ্রী রাহুল সিনহা মহাশয়, এরা দুজন বিজেপিতে যেদিন প্রথম গেলাম, প্রথম দিন, সেই দিন যে দুজন বড় ভাইয়ের মতন, অভিভাবকের মতন স্নেহের সাথে শাসনে প্রশ্রয়ে আমার এই দীর্ঘ পথ চলাটার মধ্যে তারা রাখলেন, তো তারাও দেখেছিলেন যে আমি রাজনীতিতে ওই হঠাৎ উড়ে এসে ল্যান্ডিং করিনি একদম। এবং আমি যখন জয়েন করি সে সময় রাহুলদা দক্ষিণ কলকাতার যিনি তখন জেলা সভাপতি ছিলেন সমীর ব্যানার্জি মহাশয়, সমীরদাকে রাহুলদা বলেছিলেন যে মেয়েটির মধ্যে আগ্রহ আছে আর আমার বিচার পরিবারের মেয়ে, ওকে একটু শেখান। তো এই যে শেখান, তো ওরাও শিখিয়েছেন, আমিও শিখতে শিখতে পথ চলেছি। তাতে একটা জিনিস বুঝেছি যে নাম ঘোষণার পরে যে রাহুলদা এবং সমীরদা, এরা দুজনের একটা সিদ্ধান্ত এটা হয়েছিল। এরা জানতেন যে দীর্ঘ 10-12 বছর আমি যাদবপুরের মাটিতে তৃণমূলের বিরুদ্ধে আমার একটা সোচ্চার স্তর আর কি, মানে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে। হ্যাঁ, মানে প্রথমটা যাদবপুর ছিল, যাদবপুর তো গেটওয়ে অফ দক্ষিণ চব্বিশ পরগনা। ফলে এই যাদবপুরের থেকে ঢালাই ব্রিজ ক্রস করে সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, তারপর চলে গেলাম বারুইপুর, ভাঙর অবধি, তারপরে আবার ইনচার্জ হয়ে চলে গেছিলাম জয়নগর। ফলে নদী পেরিয়ে, দুটো নদী পেরিয়ে সেখানে গিয়ে মিটিং করছি, রাত্রিবেলা 11টার সময় কুলতলি থেকে ফিরছি। মানে একটা বেশ রহস্য, মানে কি বলবো ওটাকে, রোমাঞ্চকর একটা রাজনৈতিক জীবন। হ্যাঁ, একদম সত্যিই রোমাঞ্চকর। মানে এরকমও হয়েছে যে রাত্রির 11:30টার সময় কুলতলি থানায় সব আমরা ওই রিপোর্ট করে তারপর 11:30টায় কুলতলি থেকে বেরিয়েছি, এরকমও হয়েছে। তো সবাই বলতো যে দিদি তোমার ভয় করে না? তা না, ভয় করে না, কারণ রাজনীতিতে সৎ থাকলে কোনো ভয় হয় না। ভয় হয় যারা মাঝামাঝি আর কি, দিনে বিজেপি রাতে তৃণমূল, তাদের ভয়টা পেতে পারে। সেই ছবি দেখা যাচ্ছে, আছে, এরকম আছে। কিন্তু আমাদের কোনো ভয় ছিল না, কারণ মানুষ জানতো, বিরুদ্ধ রাজনীতি যারা করতো তারাও জানতো এই মানুষটা কিন্তু কট্টর ভারতীয় জনতা পার্টির একটি মুখ। তো ফলে আমার 20 তারিখ নাম বেরোবার পরে প্রথমেই আমার মনে হয়েছিল যে এটা সমীরদা এবং রাহুলদা দুজনের, এবং অবভিয়াসলি যে কেন্দ্রীয় নেতৃত্বরা এই সিদ্ধান্তে ছিলেন তাদের, এবং তাদের প্রত্যেকের কোথাও একটা ভরসা ছিল যে এই মেয়েটি সামনে দাঁড়িয়ে লড়বে এবং এর একটা দারুণ টিম আছে। তো এই লড়াইটা ছিল টিম যাদবপুরের লড়াই, এটা কিন্তু একা শর্বরী মুখার্জির লড়াই ছিল না।
টিম যাদবপুরের লড়াই ছিল এবং প্রত্যেকে বিশ্বাস করতে পারবেন না, প্রত্যেকজন, আমরা সকালবেলাটা আমাদের শুরু হতো 9টা, 8:30 9টা, শেষ হতো রাত্রি 1:30 2টো। আমরা প্রত্যেকে 18 থেকে 20 ঘন্টা কাজ করেছি এবং বাড়ি গিয়ে কেউ আমরা 3টে 4টে ঘন্টার বেশি ঘুমোতে পারিনি। এইখানেই আমরা সবাই ওই রুটি সবজি আনাতাম সবাই মিলে। আজকেও আমাদের যে মেয়েটি আমাদের সব থেকে কাছে থাকে আর কি, কাবেরী রায়, আমাদের এই যে ওয়ার্ডে বসে আছেন সেই ওয়ার্ডের সম্পাদিকা, তো সে বাড়ি থেকে ডিমের ঝোল ভাত রান্না করে পাঠিয়েছে। এই আপনি দেখলেনও বোধহয়, এলেন যখন, এখনো কেউ কেউ খাচ্ছিল। তো আমাদের এইভাবেই চললো গোটা নির্বাচনটা, আমরা এইভাবে চলেছি। প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ছিল, সেই দায়িত্ব প্রত্যেকে পালন করেছে নির্দিষ্ট জয়যুক্ত হয়েছে এবং 28,000 ভোটে যাদবপুর লিড। ভাবা যায় হ্যাঁ, 10-12 বছর ধরে এই আমি আগেই বলছিলাম, 10-12 বছর ধরে দক্ষিণ 24 পরগনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন, কার্যত চষে বেরিয়েছেন। তারপরে ঠিক প্লেয়ারকে ঠিক সময় টিম নামিয়ে দিয়েছেন। না, আরেকটা কথা আপনাদের এই সুবাদে বলি, ভোটের দিন যেদিন 93% ভোট যাদবপুর পেল, সেই দিন সন্ধেবেলা ভোট টোট মোটামুটি 8:30 বাজছে, আমার ফোনে হঠাৎ আমার প্রেসিডেন্টের ফোন। তা আমি বললাম, দাদা বলো কি মনে হচ্ছে। মানে এটা একটা মাস্টারমশাইয়ের মতন প্রশ্ন। মাস্টারমশাই তার একজন পড়াশুনো করে এমন ছাত্রীকে প্রশ্নটা করেছেন। মাস্টারমশাই জানেন যে এই ছাত্রীটা লেখাপড়া করে পরীক্ষা দিয়েছে, মানে এই আন্দাজে বলবে না, লেখাপড়া করে পরীক্ষা দিয়েছে, ফলে সে কতটা নম্বর পেতে পারে সেইটা জিজ্ঞাসাটা তার ঠিক মাস্টারমশাইয়ের মতন ছিল, কি মনে হচ্ছে। তো বিশ্বাস করুন, আপনি শ্রমিকদাকে জিজ্ঞেস করবেন, আমি শ্রমিকদাকে বলেছিলাম যে দাদা মনে হচ্ছে 25 থেকে 30,000 ভোটে লিড হবে। এক্স্যাক্টলি 25 থেকে 30,000 বলেছিলাম, 28,000 ভোট পেয়েছি। তার মানে আমার মানে অ্যাকচুয়ালি তাই, লেখাপড়াটা সঠিক হলে পরীক্ষার দিন টেনশন থাকে না, রেজাল্টের দিন তো থাকেই না। একদম, ফলে মানে সেটাই হয়েছে। সর্বদি যখন কথা বলছেন আপনাদেরকে জানাই এবং জানেন যে যাদবপুরের মানুষ, এই যাদবপুর সেই বিধায়কদের বা সেই প্রার্থীদেরকে নির্বাচিত করেছে। একদিকে যদি যাদবপুর লোকসভা কেন্দ্রের থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, আবার এই যাদবপুর থেকেই সুজন চক্রবর্তী কিংবা বুদ্ধবাবুর মতো তাবর নেতৃত্ব তারা কিন্তু জয়যুক্ত হয়ে বেরিয়েছেন। এই যাদবপুরেই বিজেপি কিন্তু তাদের জয়যুক্ত ফুল ফোটাতে পারতেন, সেটাও প্রথম নাম হিসাবে রেকর্ডের বুকে লেখা থাকবে সর্বরী মুখোপাধ্যায়। দিদি, যখন তুমি দেখছো যে এই যাদবপুর একে একে সবাই, আবার এই যাদবপুরকেই মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য হাতে ফিরিয়েছে, আমি যদি ভুল না বলি 1989 মালিনী ভট্টাচার্যের কাছে তিনি হেরে যান, তারপর তিনি দক্ষিণ কলকাতায় চলে যান। সুতরাং যাদবপুরের মানুষ কিন্তু খুব বিচক্ষণ মানুষ। আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল অ্যাসেম্বলি, আমি সেই কথাই বলছি। একদম যাদবপুরের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, সংবেদনশীল মানুষ এবং পরিবর্তনের পক্ষে থাকা মানুষ। একেবারে তারা কিন্তু, যেটা আমি নিজে যা দেখলাম, আমার নির্বাচনী এই প্রচার পর্বটা জুড়ে যা কথা হলো প্রত্যেকের সঙ্গে, তাতে মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হলে যাদবপুরের মানুষ কিন্তু প্রতিবাদ করবেই। যতবার হয়েছে ততবার যাদবপুরের মানুষ প্রতিবাদ করেছে। এইটা কিন্তু আমি আমার প্রচারে গিয়ে, দেখুন, আমি প্রচারে গিয়ে নানান জায়গায় আমি এমনও হয়েছে, আমার কার্যকর্তারা দেখেছে আমি সিপিএম এর পার্টি অফিসে ঢুকে গেছি, আমি তৃণমূলের পার্টি অফিসেও ঢুকে গেছি। আমি তৃণমূলের পার্টি অফিসে ঢুকে বলেছি যে দেখুন, পরিবর্তন অবশ্যম্ভাবী, সুতরাং ভোট নষ্ট না করে আপনি ভোটটা পরিবর্তনের পক্ষে দিন। না, আমরা তো ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন 11 সালে যেমন সিপিএম বুঝতে পেরেছিল, সিপিএম এর তাবর নেতারা 11 সালে বুঝতে পেরে গেছিল যে তলাক হয়ে গেছে। তো এবারেও তৃণমূলের তাবর নেতা, মানে যারা সত্যি ওই কাটমানির সঙ্গে যুক্ত নন, যারা সত্যি 2011-র আগে সিপিএম এর মার পিঠ পেতে খেয়েও ল্যাম্পপোস্টে উঠে তৃণমূলের পতাকাটা লাগাতেন, তারা তো বেঁচে আছেন এখনো। ফলে তারা কিন্তু বুঝতে পেরে গেছিলেন যে তৃণমূলের তলক হয়ে গেছে, খুব বুঝেছিলেন। ফলে আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে, পাড়ায় গিয়ে, গলিতে গিয়ে বারবার মানুষকে বলেছিলাম যে যারা বাম সমর্থক, বাম কর্মী, তারা ভোট দেন আপনাদের দীর্ঘদিনের অভ্যাসে, কাস্তে হাতুড়ির তারায় সাংসদ, বিধায়ক, পৌরপিতা, পৌরমাতা হয় তৃণমূলের।
মানে এই যেন একটা ম্যাজিক। ঠিক। আপনি ব্যাগ থেকে বেড়াল বার করছেন, বেড়াল পেরিয়ে রুমাল হচ্ছে, এই একটা ম্যাজিক। সুতরাং এবারে আপনার নির্বাচনটা হোক আপনার পরবর্তী প্রজন্মের কথা ভেবে। ঠিক। কারণ আজকে মোথাবাড়ি কাল যাদবপুর, আজ মোথাবাড়ি কাল গড়ফা, এরকমের পূর্ণ সম্ভাবনা। সুতরাং এবারের ভোটটা যেন এমন হয়, আমার ছেলেপুলেগুলো, এখানে তো উদ্বাস্তু মানুষের বাস। দেখুন লালগড় টালগড় বলা হয়, আসলে এগুলো কিচ্ছু না। যাদবপুর উদ্বাস্তু মানুষের আশ্রয়, একের পর এক কলোনি গড়ে উঠেছে যাদবপুরে। ফলে যাদবপুরের মানুষ কিন্তু সব থেকে বেশি জানে ছিন্নমূল হয়ে আসার ব্যথা। ফলে আমি যখন প্রতিটা গলিতে, প্রতিটা বাড়িতে, প্রতিটা পাড়ায় গিয়ে বলেছি যে আর যেন আমার আপনার সন্তানকে, তার বাচ্চাটাকে কোলে কাখে নিয়ে আমরা এসেছিলাম, আমার ঠাকুমারা এসেছিল পুঁটলি হাতে, আর আমার বাচ্চাটাকে হয়তো একটা ট্রলি হাতে, কিন্তু আর যেন তাদেরকে উদ্বাস্তু হতে না হয়। তো এই কথাটা কোথাও গিয়ে যাদবপুরের মানুষ রিলেট করেছে একেবারে, এবং পরিবেশ দেখে এবং এই প্রসঙ্গে আপনাদেরকে বলি যে 2021-এ নোটায় যত শতাংশ ভোট পড়েছে, 26-এ নোটায় ভোটের সংখ্যা অনেক কমে গেছে। মানে পরিসংখ্যান বলছে 2021-এ যদি 2600 থেকে 2700 হয়, 2026-এ গিয়ে নোটায় ভোটের সংখ্যা 1600 থেকে 1700 পড়েছে। সুতরাং মানুষ কিন্তু বেছে নিয়েছে, এটা খুব নিশ্চিত। দিদি, একটা কথা যে আমি দেখেছি যে প্রতিবাদের ভাষা বিগত 10-12 বছরে কখনো নাট্য জগতের মঞ্চে সেটা আমরাও দেখেছি, নাটক করতে না দেওয়া সেটাও দেখেছি, হল না দেওয়া, দিনের পর দিন হল না দেওয়া, দিনের পর দিন বিরোধী রাজনীতি করার জন্যে হল না দেওয়া, এবং হল চাইলে পরে এরকমটাও শুনতে হয়েছে আমার দলের পরিচালক আবিরকে, যে সিদ্ধান্ত নেই একটা কিছু, মানে তৃণমূলে আয় আর কি। তো এরকম কথাও শুনতে হয়েছে, দিনের পর দিন হয়েছে। এবং আমরা দেখেছি, আমার 5 বছর হয়ে গেল একদিনও শুটিং করিনি, এটাও দেখেছি আমরা। কোনো ফেস্টিভ্যালে নয়াবাদ তিতাস, আপনি এখানে বসে আছেন, এটা নয়াবাদ তিতাসের দলঘর আর কি, তো সেখানে কোনো দিনের জন্যে আমাদের কোনো ফেস্টিভ্যালে ডাকা হয়নি। এত উৎসব, এত মেলা, কিন্তু কোথাও বিরোধী রাজনীতি করি বলে আমার দল নয়াবাদ তিতাসকে আমন্ত্রণ জানানো হয়নি। এরকম অনেকে আছে, এটা যে শুধু আমার দলের কথা বা আমি আমার থিয়েটার গ্রুপের কথা বলছি তা না, এরকম প্রচুর থিয়েটার গ্রুপ আছে যাদের হল দেওয়া হয়নি, যাদের উৎসবে ডাকা হয়নি, যাদের ফেস্টিভ্যালে কখনো ইনক্লুড করা হয়নি, এরকম অনেকে আছে। এটাই তো কালচার ছিল তৃণমূলের, আমরা তো ওই কালচারেই কুঠারাঘাত করব একদম। একজন শিল্পী, একজন কলাকুশলী, তার পরিচয় হবে সে একজন শিল্পী, সে একজন কলাকুশলী। সে যখন থিয়েটার হলে ঢুকবে, সে তখন তার পরিচয় একজন অভিনেতা অভিনেত্রী, কিংবা সে একজন লাইট, সে একজন মিউজিক, সে একজন সেট, সে একজন মেকআপ, সেই ডিপার্টমেন্টের মানুষ, সেটাই তার পরিচয়। সে কোন রাজনীতি করে, কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটা তার পরিচয় নয়। একদমই তাই। দিদি, যে কথা, একদিকে এখন জনগণের ভোটে নির্বাচিত বিধায়িকা, এবং এর পাশাপাশি সমান্তরালভাবে তোমার একটা অভিনয় জগৎ আছে, নিজস্ব একটা অভিনয় জগৎ আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রুদ্রনীল কিংবা পার্থিব অধিকারী পার্শ্ববর্তী যে সমস্ত বিধায়করা, তারা টালিগঞ্জে তাদের আসা যাওয়া শুরু হয়েছে। টালিগঞ্জে ফেডারেশন যে একটা দৌরাত্ম্য, যে একদম দৌরাত্ম্য চালিয়েছে, আগামী দিনে কি টালিগঞ্জ নিয়ে কিছু চিন্তা ভাবনা তুমি করছো? এক তো প্রথম কথা বলার হচ্ছে, যারা দেখছেন আমার কলিগ, তারা দেখছেন, তারাও প্রত্যেকে অত্যাচারিত, প্রত্যেকে এটা নিয়ে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আমিও তাদের সঙ্গে আছি, নিশ্চয়ই আছি। আমার একটাই কথা বলবার, যে ফেডারেশনের সমস্ত মানুষ পার্সোনালি যোগাযোগ করছেন, যারা বিভিন্ন গিল্ডের লোক পার্সোনালি যোগাযোগ করছে, তারা বলছেন যে দিদি ইন্টারভেন করো। তাদের সঙ্গে যেহেতু আমি নামে চিনি আর কি, অনেকদিন হয়ে গেল, 25 বছর হয়ে গেল, ফলে চোখের সামনে দেখা বাচ্চা ছেলেটা, যে ছেলেটা কি খাবে দিদি, মুড়ি বাদাম নাকি চুরমুর এনে দেবো, সেই ছেলেটা তো এখন বড় হয়ে গেল। সেই ছেলেটা এখন মানে 20 বছরের ছেলেটা তো এখন আমার 25 বছরের ক্যারিয়ারে 45 বছরের একটা মানে পুরুষ মানুষ হয়ে গেল, লোক হয়ে গেল। ফলে চোখের সামনে তো এগুলো ঘটলো। তো তারা সবাই বলছে, তো আমি প্রত্যেককে বলছি একটু স্থির থাকতে। কোনো জিনিসই
হুড়তাড় করে হুড়তাড় হতে করে। পারে না। ঠিক। সরকারটা গঠন হয়েছে 15 দিন হয়েছে। 15 বছরে জমে থাকা পাপ 15 দিনে কখনোই তা মানে সাফ করা যায় না। যদি এটা করার চেষ্টা হয় তখন সেটার মধ্যেও একটা তাড়াহুড়ো হয়ে যাবে। একটুখানি স্লো বাট স্টেডি থাকা আমাদের মন্ত্রক এখনো হয়নি। ফলে মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্য সভাপতি এবং আমার কেন্দ্রীয় নেতৃত্ব তারা সকলে মিলে নির্দিষ্ট করে আগে মন্ত্রী গঠন হোক, 37টা ডিপার্টমেন্ট, 37টা দপ্তর বন্টন হবে, আগে সেটা হোক। এবং ততদিন যেমন আমি দেখছি যে স্বাস্থ্য বিভাগে ইন্দ্রনীল বা শারদা তারা যেটা দেখছেন যে রোগীর কল্যাণ হচ্ছে কিনা, মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা, প্রত্যেকটা হাসপাতালে এই যে একটা মৌরুষি পাট্টা চলতো, এই যে পিজি মানেই শাসক দলের একটা মানে সেখানে একটা সিন্ডিকেট চলা, এইগুলোকে বন্ধ করছেন, এইটা যেমন হচ্ছে ঠিক তেমনই আমাদের কালিগরা আমাদের ইন্ডাস্ট্রিটাও দেখছেন যে এইগুলো বন্ধ হোক। কিন্তু কোনোটাই এত দ্রুত হুটপাট করে নয়, কারণ তাহলে পরে কিন্তু কিছু ভুল ইনক্লাইনেস হয়ে যাবে বলে আমার মনে হয়। কারণ এমন অনেকে হচ্ছে যারা বারবার আমার রাজ্যের সভাপতি খুব সুন্দর বলছেন তো 4 ঘন্টায় বিজেপি, রাতারাতি চোখের সামনে গোটা রাজ্যটা বিজেপি হয়ে গেল। অবাক মানে একটার বেশি 2টো অটো পাইনি প্রচারের জন্য। মানে একটা আমাদের লন্দা যাদবপুরে, সেই লন্দার অটোতে 2টো মাইক বেঁধে আমরা চিরকাল আজ মানে 10 বছর ধরে লন্দার অটোতে আমরা প্রচার করে চলেছি। তো লন্দার অটো বিনা আরেকটা অটো পেতে পারিনি। কত বলে কয়ে আমরা ছোটা হাতি জোগাড় করেছিলাম যে দে বাবা 2-3টে ছোটা হাতি আমার। আর আমরা দেখলাম রাত্রিবেলা যখন আমি সার্টিফিকেটটা নিয়ে আমরা বেরোচ্ছি 10টা 10:30টার পর, তখন দেখি যে প্রতিটা অটোতে বিজেপির পতাকা। হায় বাবা, দেখো কাণ্ড। কিন্তু এবং এইটা যখন হয় তখন একটা কড়া দারোয়ান বসাতে হয়, কিন্তু কড়া দারোয়ান, কারণ ভুল ঢুকবে, একদম ভুল ঢুকবে। তেমনি প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ধারণা যে আমার ইন্ডাস্ট্রি বা আমার থিয়েটার ইন্ডাস্ট্রি বা যাত্রা বা সঙ্গীত, প্রত্যেকটা এই যে সঙ্গীতে বিভিন্ন মানুষ আমার কাছে আসছেন, এসে বলছেন দিদি গান মেলাতে কি নোংরামি হচ্ছে, তুমি ভাবতে পারো দিদি, উইদাউট অডিশন এবং টাকা নিয়ে গান গাইতে দেয়া হচ্ছে, যেটা একদমই হওয়ার কথা নয়। একজন শিল্পী তিনি গান মেলাতে একটা গান গাইবেন, তিনি একটা ন্যূনতম পারিশ্রমিক পাবেন, তিনি সাম্মানিক পাবেন, এটাই নিয়ম। সেখানে উল্টে গান গাইবার জন্য তাকে টাকা দিতে হচ্ছে। তো এইটা চলেছে আমার রাজ্যে 15 বছর ধরে, এই সিন্ডিকেট চলেছে। এই ভয়ঙ্কর পরিবেশটা থেকে মানুষকে পরিত্রাণ দেবার জন্যেই তো আমাদের সরকার গঠন, এবং মানুষও তো আমাদের বেছে নিল তার জন্যেই। মানুষ আমাদের কেন বেছে নিল? যে এই সিন্ডিকেট, এই দুর্নীতি, এই সন্ত্রাস, এর থেকে মানুষ মুক্তি পাবে। সুতরাং আমার ধারণা যে আমরা আরেকটু স্লো স্টেডিলি আমরা কাজটা করি, তাহলে পরে সেই কাজটাও অনেক বেশি নিখুঁত হবে বলে আমার বিশ্বাস। দিদি, তোমার বিধানসভায় খুব ছোট্ট 2টো প্রশ্ন। তোমার বিধানসভায় 10টা ওয়ার্ড আছে, এবং সেই 10টা ওয়ার্ডে যদি ভুল না বলি 10টাই তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধিরা রয়েছে। এবার এই না, এই 103 নম্বর ওয়ার্ড যেটাতে আপনি বসে রয়েছেন, সেটাতে নন্দিতারায় বাম পৌর প্রতিনিধি রয়েছে, তার মানে 9+1 হচ্ছে। এই পৌর প্রতিনিধিদের নিয়ে তো বিধায়ককে চলতে হবে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে কি পৌর প্রতিনিধির সাথে কোনো যোগাযোগ, তারা এসে যোগাযোগ বা শুভেচ্ছা বিনিময় হয়েছে? হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো পৌর মাতা তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি বলেছি যে দেখুন, যাদবপুরের সাথে আমি প্রার্থী ছিলাম বিজেপির, বিধায়িকা যাদবপুরে, এই দুটোর তো ডিফারেন্স আছে, ভীষণভাবে ডিফারেন্স আছে। ফলে যারা 49% মানুষ আমায় ভোট দিলেন, আমি তাদের যেমন, যারা দিলেন না আমি তাদেরও বিধায়িকা। এবং আগামী বছর আমার এই 5 বছরের কাজের মধ্যে দিয়ে আমি প্রমাণ করব যে আমার কাজ যেন, যে মানুষগুলো আমায় ভোট দেননি 26-এ, তারা 31-এ যেন আমাকে ভোট দেন। এবং আমার এই 1,06,992টা ভোটের পরিমাণ যেন ডাবল হয়ে 2 লক্ষ হয়। আমার তো সেটাই আমার লক্ষ্য থাকবে, আমার গতিপথ কিন্তু সেদিকেই থাকবে, আমি সেভাবেই কাজ করব। তাই শুরু হয়েছে আমার
প্রশাসনিক কাজগুলো করা। আজকে ছিল থানার সঙ্গে আমার 7টা থানার ওসি সাহেবদের সঙ্গে আমার বৈঠক ছিল, ডিসি ইডি ডিসি এসএসডির সঙ্গে বৈঠক ছিল। আমি গতকাল করেছি আমার বড় 12 বড় 11 এবং কর্পোরেশনে বিল্ডিং ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট তাদের সঙ্গে আমার বৈঠক ছিল। এছাড়া এরপরে আমার শুরু হবে বিভিন্ন কলেজ এবং হাসপাতালে রোগী কল্যাণ যেহেতু ভাঙা হয়ে গেছে, ভেঙে দেওয়া হয়েছে, সুপাররা আমাকে ফোন করেছেন আগামী সোমবার আমার বাঘাযতীন হাসপাতাল এবং বিজয়গড় হাসপাতাল এই দুটোতে যাওয়া, তার সঙ্গে কেপিসি যাওয়া, তার সঙ্গে আমি আমাদের যে কলেজগুলো রয়েছে কেকে দাস কলেজ, সম্মিলনী কলেজ, আমার এন্ড্রুজ কলেজ, এইগুলো। তো আমার আগামী 3-4 দিন একদম সোম থেকে শুক্র একদম প্রশাসনিক এই যে কাজগুলো, তার সঙ্গে সঙ্গে যে সকল পৌর মাতা বা পিতারা আমায় যারা যারা যোগাযোগ করেছেন তাদের সাথে আমি কথা বলেছি যে আমি 1:1 আমার টিম নিয়ে তাদের টিমের সাথে বসবো এবং তাদেরকে বলছিও যে আপনারা যে সময়সীমাটুকু আপনাদের, যতক্ষণে ইলেকশন হচ্ছে ততক্ষণ আপনার দায়িত্ব, আপনার কনস্টিটিউয়েন্সির দায়িত্ব আপনার, আপনি কাজ করুন, আপনি চেষ্টা করুন যে আমার সঙ্গে একটু সমন্বয় করে নিতে, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে এবং এটা আমাদের ফেডারেল স্ট্রাকচারের এটাই নিয়ম। এবং আমি আমার যিনি সাংসদ আমি তার সঙ্গেও সংযোগ করব, এখনো হয়ে ওঠেনি কিন্তু তার সঙ্গেও আমি সংযোগ করব কারণ তিনি আমার সাংসদ, ফলে তার সঙ্গে সংযোগ করে আমি চেষ্টা করব যে যাতে একটা কমন লাইনে আমরা প্রত্যেকে কাজটা, আমার মোটো হচ্ছে যাদবপুরের ভালো হতে হবে, যাদবপুরের মানুষের উপকার হতে হবে। যে অঙ্গীকার আমি যাদবপুরের মানুষের জন্য করেছি প্রতিটি অক্ষরে আমি সেটা পালন করব। শেষ প্রশ্ন, আসানসোল কি বলছে? আসানসোলের মানুষের কাছে তো আমি বুবু, ফলে তারা তো মানে সেই বুবু আজকের বিধায়ক বা বিধায়িকা সর্বোচ্চ খুব খুশি এবং একটা কঠিনতম বিধানসভা, তাদের প্রত্যেকে যারা সিনিয়র, দেখুন যাদব আসানসোলে তো অগ্নি জিতেছে, আসানসোলে অগ্নি আমার বন্ধু, অগ্নি জিতেছে, আসানসোলে কৃষ্ণেন্দু জিতেছে, তো ওইটাকে আমি ছোট দেখে মানে আমাদের দুজনেরই তো শৈশবটা ওখানে, আর অগ্নির বাবা মানে অশোক কাকু আর আমার বাবা অশোক চক্রবর্তী, হ্যাঁ এনারা দুজন বন্ধু মানুষ ছিলেন, ফলে আসানসোল তো মানে এদিকে পাণ্ডবেশ্বরে জিতেনদা জিতেছেন, আসানসোলের মানুষজন তো খুব আনন্দ যে আমরা আসানসোলের এতগুলো ছেলে মেয়েকে আমরা বিধায়ক হিসেবে পেয়েছি। ফলে ওরা সবাই বলেছে যে আমরা একটা প্রোগ্রাম করতে চাই যেখানে আসানসোলের ভূমিকন্যারা ভূমিপুত্ররা তারা বিধায়ক হয়েছে, আমরা তাদের নিয়ে, সবাই খুব খুশি, খুব আনন্দ। এবং প্রত্যেকের মুখে একটা কথা যে যাদবপুর তো একটা মানে জাতা বিধানসভা নয় রে, যাদবপুর তো একটা মুকুটের উপর পালকের মতন বিধানসভা, হ্যাঁ, ফলে যাদবপুর বিধানসভা 28,000 এরকমও নয় যে না 2-3 হাজার ভোটে জিতেছে, একদম স্ট্র্যাটেজিক যাদবপুর স্ট্র্যাটেজি করে জেতা হয়েছে, একদম না ঝড়ে জিতেছে না। এবং বলে রাখি প্রায় 32% ভোট সুইং করেছে বিজেপির ক্ষেত্রে, একদম একদম মানে 49% ভোট যাদবপুর পেয়েছে বিজেপি, এবং যাদবপুর ভোট যে সুইং হয়েছে এটা একদম স্ট্র্যাটেজি করে করা হয়েছে, টিম যাদবপুর এটা স্ট্র্যাটেজি ছিল এবং সেই স্ট্র্যাটেজিতে একদম মানে প্রতিটা বলে ছক্কা মেরেছে বিজেপি। বেশ, আমরা শুনলাম শর্বরী মুখার্জির কথা, আমরা শুনলাম কার্যত পুরো যাদবপুরের মানচিত্রটা একেবারে চোখের সামনে পরিষ্কার এবং আগামী দিনে তিনি কিভাবে কাজ করবেন তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, এমনকি 5 বছরের মানচিত্রটা তার কাছে পরিষ্কার এবং তিনি নিশ্চিত 31-এর ভোটে 2031-এর ভোটে ডবলেরও ডবল হবে, সেটা যদি হয় তাহলে পরপর দুবার বিধানসভার বিধায়ক হিসাবে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে স্পর্শ করবেন। আমার মনে হয় এই রেকর্ডটাও আজকেরই মনে হয় এখান থেকে মনে হয় কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আমার তো চেষ্টা তাই থাকবে এবং যাদবপুরের মানুষের কাছে আমি অঙ্গীকারবদ্ধ, আমি চেষ্টা করব, আমি যা যা বলেছি, এবং যাদবপুরের মায়েরা যারা দুহাত ঢেলে আমায় ভোট দিয়েছেন, যাদবপুরের মহিলা ভোটের শতাংশ তুমি অবাক হয়ে যাবে, তো যে মায়েরা আমায় ভোট দিয়েছেন, যে বোনেরা আমায় ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কমিটেড, আমি অঙ্গীকারবদ্ধ তাদের কাছে, তাদের জন্যে, তাদের পাশে আমার প্রতিটা দিন 24/7 আমি তাদের জন্য রয়েছি। ঈশ্বরে বিশ্বাসী এবং কাজে বিশ্বাসী অভিনেত্রী, নেত্রী, বর্তমানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শর্বরী মুখার্জি, তিনি কিন্তু ডেফিনেটলি তিনি জয়যুক্ত হয়েছেন মানুষের ভোটে এবং তিনি আগামী দিনে তার কাজের গতি
তিনি নিশ্চিত যে শুভেন্দু অধিকারীর মতো তিনি কিন্তু খুব দুরন্ত গতিতে ব্যাট করতে শুরু করবেন, কারণ ইতিমধ্যেই তার ব্যাটিং কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এটাও তিনি বলে দিচ্ছেন টি-20 মেজাজে নয়, টেস্টের ফরম্যাটেই ব্যাটিং করতে হবে, কারণ দেখে নিতে হবে কোনো বেনজল যেন দলে না ঢুকে পড়ে। এটাও মনে হয় নজরে রাখতে হবে। একদম ঠিক। একদম। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা অবশ্যই যাদবপুরের দিকে নজর রাখবো। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, যাদবপুর।